ধরেই শুরু করছি চারটের চতুষ্কোণ। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এক নতুন রেকর্ড। প্রধানমন্ত্রী হিসেবে এক যুগ পার করলেন নরেন্দ্র মোদী এবং দীর্ঘতম রেকর্ড, নেহেরুর দীর্ঘতম রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদী এবং সকাল থেকে একেবারেই শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে। ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইল ফলক গড়লেন মোদী। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৯ দিন পূর্ণ করে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে মন্ত্রিসভার বৈঠকে অভিবাদন জানান প্রধানমন্ত্রীকে। সমস্ত মন্ত্রীরা আজকের এই বিশেষ দিনে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইল ফলক, নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি নতুন রেকর্ডের পালক এবং সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নয়া ইতিহাস তৈরি করলেন নরেন্দ্র মোদী। 10ই জুন এই নতুন নজির গড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরুর রেকর্ডকেও পেছনে ফেলে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 12 বছরের সাফল্য উদযাপন হচ্ছে দেশ জুড়ে। যে ছবি আপনারা দেখছেন মন্ত্রিসভার বৈঠকে, সেখানে মন্ত্রীরা অভিবাদন জানান আজ প্রধানমন্ত্রীকে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আজ উদযাপন করা হচ্ছে এই সাফল্য। দেশের বিভিন্ন অংশে এই একই ছবি দেখা যাচ্ছে এবং সকাল থেকেও আমরা এই একই ছবি বাংলাতেও দেখেছি। বিভিন্ন জায়গায় মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে তার এই সাফল্যকে সামনে রেখে একেবারে পুজো দেওয়া হয় বিভিন্ন মন্দিরে এবং সেখানে গোটা দেশের বিভিন্ন কোণা থেকে সেই একই ছবির সামনে আসে এবং ভারতের রাজনৈতিক ইতিহাসে এই নতুন মাইল ফলক তৈরি হলো। নরেন্দ্র মোদী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৯ দিন পূর্ণ করে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ডও ভাঙলেন তিনি। একেবারে মুকুটে নয়া পালক যোগ। দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার এই নয়া ইতিহাস তৈরি করলেন নরেন্দ্র মোদী। গোটা দেশের বিভিন্ন জায়গায় এই উদযাপনের ছবি সামনে আসছে, কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন তা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বৈঠকে অভিবাদন জানানো হয় মন্ত্রীদের তরফ থেকে প্রধানমন্ত্রীকে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, 12 বছরের ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী, সব রেকর্ড ভেঙে একেবারে গোটা ভারতবর্ষ থেকে শুভেচ্ছা বার্তা এলো মোদীর কাছে। একেবারে যে 12 বছর পূর্তি হলো কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের, এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে দেশের বিভিন্ন প্রান্তে যারা জয়ী বিধায়ক রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা কিন্তু তাদের এলাকায় বিভিন্ন মন্দিরে তারা পুজোও দিলেন। এবং এ রাজ্যের ক্ষেত্রেও দেখা গেল যে রাম মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই 12 বছর পূর্তি উপলক্ষে কিন্তু রাম মন্দিরে পুজো দিয়েছেন এবং অন্যান্য বিধায়করাও কিন্তু তাই করছেন। এই যে 12 বছর একেবারে ইতিহাস তৈরির পথে কিন্তু, কারণ এই 12 বছরে একাধিক যে জনমুখী প্রকল্পের কাজ হয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ 2014 সালে যখন ক্ষমতায় এসেছে এই গভর্নমেন্ট, তারপর অনেকটা সময় কিন্তু কেটে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে বড় যে সিদ্ধান্তগুলো, অর্থাৎ অর্থনৈতিক সংস্কার, অর্থাৎ ডিজিটাল বিপ্লব, আজকে এই যে ইউপিআই এর মাধ্যমে যে পেমেন্ট, এটা কিন্তু নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হিসেবে যে মাস্টার স্ট্রোক, সেই মাস্টার স্ট্রোক কিন্তু তিনি দিয়েছিলেন। এখন গোটা ভারতবর্ষ কিন্তু এখন ক্যাশলেসের যে পথে কিন্তু হাঁটছে। এবং অন্যদিকে তুমি যদি দেখো যে আরো যে প্রকল্পগুলো রয়েছে, অর্থাৎ সেই প্রকল্পের মধ্যে যেরকম এবং যে সিদ্ধান্তের মধ্যে দেখা যাচ্ছে জল জীবন মিশন, অর্থাৎ প্রতিটা ঘরে যাতে জল পৌঁছায় তার জন্য কিন্তু কেন্দ্রের তরফ থেকে বাজেট স্যাংশন করা হয়েছে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে এই জল জীবন মিশনকে কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে যাতে প্রতিটি ঘরে নলের মাধ্যমে জল পৌঁছায়। এবং একেবারে দৃঢ় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পথে এই 3 তালাক প্রথা, সেই 3 তালাক প্রথা কিন্তু বন্ধ করা হয়েছে আইন করে। এবং 370 ধারা যে বিলোপ
করণ অর্থাৎ 370 ধারাকে তুলে দেওয়া হয়েছে। এরকম একাধিক যে পদক্ষেপ, সেই পদক্ষেপ এবং আইনের মাধ্যমে তার সংস্কার করা এবং ব্রিটিশ আমলের যে পুরনো আইনগুলো ছিল সেই আইনগুলোকে সরিয়ে একেবারে নতুন করে ভারতীয় ন্যায় সংহিতা করা, এই যে একাধিক পদক্ষেপ এই গোটা 12 বছরে চলেছে। পাশাপাশি তুমি যদি দেখো যে গবেষণার ক্ষেত্রে কিন্তু মহাকাশ বা পরমাণুর ক্ষেত্রেও কিন্তু এই যে বেসরকারীকরণের যে অংশীদারিত্ব, সেই অংশীদারিত্বকে বাড়িয়ে অর্থাৎ ক্ষেত্রকে যেভাবে উন্নত করা হয়েছে এবং এর পাশাপাশি যে যুদ্ধকালীন যে ক্ষেত্রগুলো অর্থাৎ দেখা যাচ্ছে প্রতিরক্ষার যে ক্ষেত্রগুলো, সেখানে মেক ইন ইন্ডিয়া যে প্রজেক্ট, সেই মেক ইন ইন্ডিয়া মাধ্যমে দেখা যাচ্ছে যুদ্ধ জাহাজ এবং যে যুদ্ধ বিমান, এই ধরনের প্রজেক্টও কিন্তু আজকে ভারত একটা গোটা পৃথিবীর মধ্যে নাম করেছে। অর্থাৎ যে বিভিন্ন ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে নোটবন্দি একটা সাহসী পদক্ষেপ ছিল। একদমই তাই। শান্তনু, তুমি সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। অন্যদিকে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, একেবারে একটা যুগ, 12টা বছর, সেই 12 বছরের ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে, ভেঙে ফেললেন সব রেকর্ড। সঞ্চারী, দেখো, জননেতা শুধু এইটুকুর মধ্যে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যাখ্যা করি তাহলে ভুল হবে। উনি বিশ্ব নেতা। এখন জননায়ক থেকে এই যে বিশ্ব নেতা, এতে পর্যবসিত হওয়া, এটা একদিন বা দুদিনের ঘটনা নয়, বা 12 বছরেরও ঘটনা নয়। এর জন্য যে সাধনা, যে পরিশ্রম এবং যে ত্যাগ প্রয়োজন হয়, সেই সমস্ত কিছু এই মানুষটি করেছেন। যশস্বী প্রধানমন্ত্রী তাকে বলা, সেটা কিন্তু শুধু একটা ট্যাগ জুড়ে দেওয়া বা সম্মানার্থে একটা শব্দ ব্যবহার করা, শুধু তাই নয়। তিনি সত্যি যশস্বী, তাই তাকে যশস্বী প্রধানমন্ত্রীর আখ্যা দেওয়া হয়। বিশ্ব নায়ক হিসেবে আমরা যাদেরকে চিনেছি, মানে ধরো এই রকম কিছু উদাহরণ কিছু মানুষের নামের পাশে জুড়ে যায়। যেমন আমি যদি বলি, জওহরলাল নেহেরু জাতি গঠনকারী, মার্গারেট থ্যাচার বাজার সংস্কারক, নেলসন ম্যান্ডেলা মেলবন্ধনকারী, লি কুয়ান ইউ উন্নয়নমূলক আধুনিকীকরণের কাণ্ডারি, এবং নরেন্দ্র মোদী, যার মধ্যে এই সমস্ত গুণ তো রয়েছে, পাশাপাশি যদি বলা হয় যে সভ্যতার আধুনিকীকরণ তৈরি হয়েছে বা আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তা ওনার হাত ধরেই, এটা বলার অপেক্ষা রাখে না। তাই শুধুমাত্র ভারত বা ভারতীয় উপমহাদেশের মধ্যে তার এই যশ, এই খ্যাতি, এই কার্যপ্রণালী, এই সমস্ত কিছু সীমাবদ্ধ নয়। আজকে গোটা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নেতৃত্ব হিসেবে আমরা যাদের কথা বলতে পারি, তার মধ্যে অন্যতম কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং তার জীবনশৈলী, তার বড় হয়ে ওঠা, তার বেড়ে ওঠা, এই সমস্ত কিছু তার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। আমরা যে 12টি পয়েন্টের কথা বারবার এখানে তুলে ধরার চেষ্টা করছি, যে এই যে সাফল্য, সেখানে যে 12টা সাফল্যের খতিয়ান আমরা দেখেছি, এর আগে প্রধানমন্ত্রী নিজেই তিনি এক্সপোস্ট করেছেন, এবং সেখানে তার এই সাফল্যের যে খতিয়ান বা দেশ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কোথায় রয়েছে, সেটা কিন্তু তিনি নিজেও একাধিকবার বলেছেন। এবং তিনি একটি এক্সপোস্টের মাধ্যমে যে 12টি, দেবারতী একটু থামাবো তোমাকে। দেবারতী, জানাই আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস দা, আমরা যখন এই 12 বছরের খতিয়ান নিয়ে আলোচনা করতে বসছি, তখন সাফল্যের দিকটা বা সাফল্যের পাল্লাটা ভারী হচ্ছে। আমি সবার আগে বলছিলাম যে কথা, যে বিশ্ব নায়ক হয়ে উঠতে পেরেছেন প্রধানমন্ত্রী, কারণ আজকে আমেরিকার যে দাদাগিরির কথা আমরা এতদিন ধরে শুনে এসেছি, তাদের চোখ রাঙানি আমরা এতদিন ধরে দেখে এসেছি, এখন কোথাও গিয়ে মার্কিন সাম্রাজ্য যে বিস্তারের ভাবনা চিন্তা দিনের পর দিন, বছরের পর বছর ধরে মার্কিন রাষ্ট্রনায়করা করে গিয়েছেন, সেটা থমকেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর তার সামনাসামনি যখন কেউ হয়েছেন এরা। এবং আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকেও ঢোক গিলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকেও ভাবতে হয় যে আমি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলছি, বৈঠক করছি। তিনি কিন্তু বারবার কথা বলেছেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী আমার বন্ধু, তাকে বলতে হয়েছে, তিনি বলতে বাধ্য হয়েছেন। এখানেই বোধহয়
বিরাট সাফল্য প্রধানমন্ত্রীর যে আমরা আজ আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি, এবং বাকি গোটা বিশ্ব তো রয়েছে যে জননায়ক বা বিশ্ব নেতা হিসেবে মোদীকে প্রতিষ্ঠিত করেছে। আপনার কি ব্যাখ্যা? দেখুন, আপনাদের চ্যানেলে এ নিয়ে কয়েকশো টক শো করেছি, মোদী সম্পর্কে হয়েছে, বিদেশ নীতি সম্পর্কে বিশেষ করে। তো আমি বলবো 12 বছর পূর্ণ হয়েছে। এই 12 বছরের প্রধানমন্ত্রী 12 বছরে তিনি ভারতকে একটা অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন। শুধু তিনি নয়, তার যে টিম, বিশেষ করে এস জয়শঙ্করের নেতৃত্বে ভারতের বিদেশ মন্ত্রক যে সারা বিশ্ব জুড়ে যে ধরনের কানেক্টিভিটি সৃষ্টি করেছে সেটা নজিরবিহীন। প্রথমত আমি যদি আপনি আমেরিকাতে শুরু করলেন আমি বলি, সেটা হচ্ছে যে যেমন নমস্তে ট্রাম্প যেমন হয়েছে, হাউডি মোদি হয়েছে 2019-এ, সেখান তেমন তারও আগে 2014-তে যখন প্রথম তিনি প্রধানমন্ত্রী হন, তিনি ওবামার সাথে দেখা করেন। তখন থেকে তিনি পরিষ্কার বার্তা দেন যে বিশ্বের দুই গণতন্ত্র, অর্থাৎ বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র আমেরিকা এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত একসাথে সারা বিশ্বের শান্তি রক্ষায়, বিশ্বের পুনর্গঠন, গণতন্ত্র রক্ষায় কাজ করবে। পাশাপাশি তিনি এটাই সুনিশ্চিত করেছেন ধীরে ধীরে ভারতের যে স্ট্র্যাটেজি অটোনমি, অর্থাৎ ভারত স্বাধীনভাবে বিদেশ নীতি পরিচালনা করবে। এবং ইউক্রেন যুদ্ধের সময় বিভিন্ন সময় আমরা দেখেছি জো বাইডেনের সরকার থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়। দেবাশিস দা, আমি একটা বিষয় এখানে জানতে চাইবো, ডলারের প্রতিপক্ষ যে কেউ হতে পারে বা কিছু তৈরি হতে পারে এটা হয়তো দূর দূর তাক আমেরিকা ভাবেনি, কিন্তু আজ ব্রিক্সভুক্ত দেশগুলো যে ভাবনা চিন্তায় এগোচ্ছে এবং সেখানে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যদি সেটা হয় আমেরিকার কাছে অবশ্যই এটা মাথা ব্যথার কারণ। সেই কারণে কি খানিকটা সমঝে চলা আমেরিকার? আমেরিকা ভারতের সমঝে চলবে অনেকগুলো কারণে। দেখুন, ভারতের যে একদিক প্রযুক্তিগত উৎকর্ষতা, ভারতের যে 4th লার্জেস্ট ইকোনমি হয়ে ওঠা গ্লোবালি, দ্বিতীয়ত ভারতের বিশাল বাজার, চতুর্থত ভারত যে ব্রিক্সের মাধ্যমে রাশিয়া চায়নাকে নিয়ে বিকল্প একটা মুদ্রা কারেন্সি চালু করতে চাইছে। আগামী দিনে ডলারের বিকল্প হিসাবে আন্তর্জাতিক মানে যেটা বাণিজ্যের আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এটা আমেরিকার কাছে বড় ভয়। পঞ্চমত যেটা, সেটা হচ্ছে আমেরিকাটা বুঝতে পেরেছে ভারত ছাড়া আমেরিকা চলবে না। কারণ হচ্ছে ভারতকে কখনো দাবড়ে বা ভারতকে ভয় ভীতি প্রদর্শন করে ভারতকে আটকানো যাবে না। অর্থাৎ ভারতের সাথে করতে হলে সমমর্যাদার এবং দর কষাকষির মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক মানে এগিয়ে নিতে হবে, সেটা আমেরিকা বুঝে গেছে। ডোনাল্ড ট্রাম্প বারবার আপনি যেটা বলেন নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে গণ্য করেছেন, এবং মাঝে দেখা যায় নরেন্দ্র মোদী কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কল ধরে রিসিভ করেননি। অর্থাৎ বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতি যে একপেশে নীতি আমেরিকার অপারেশন সিন্দুরের পর, সেটা ভারত ভালোভাবে নেয়নি। অর্থাৎ ভারত কোথাও একটা মেরুদণ্ডযুক্ত বিদেশ নীতি যেটাকে বলি আমরা, এবং ভারত এটা পরিষ্কার করেছে ভারত জাতীয় স্বার্থ রক্ষার জন্য একদিকে রাশিয়ার সাথে বন্ধুত্ব কন্টিনিউ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব কন্টিনিউ করবে। পাশাপাশি ভারত এটাও স্পষ্ট করেছে যে G20 মানে যে প্রেসিডেন্সিতে ভারত মানে যেটা 2023-এ হয়েছিল, সেটা পরিষ্কার করেছে যে ভারত কিন্তু সারা বিশ্বের যে পরিবেশ সংকট এবং ভারত কর্মসংস্থান এবং ভারত মানে সারা বিশ্বে যে নতুন করে স্মার্ট সিটিজ থেকে শুরু করে গ্রিন এনার্জি কোঅপারেশন সম্পর্কে ভারত যে কমিটেড, এবং ভারত শুধু একা নয়, সেই মেম্বার কান্ট্রিজ গুলোর সাথে একসাথে এগিয়ে গিয়ে নেতৃত্ব দেওয়া, পাশাপাশি যে বিশ্বগুরু হওয়ার যে ভারতের প্রচেষ্টা, সেখানে কিন্তু ভারত অনেকটা এগিয়ে গিয়েছে। কারণ হচ্ছে দেখুন, শুধু সামরিক দিক দিয়ে নয়, প্রযুক্তিগত অর্থনৈতিক দিক দিয়ে পাশাপাশি ভারতের যে সারা বিশ্বের যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। কেন এই সংক্ষেপে যদি বলি, নরেন্দ্র মোদী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি কানাডাতে গিয়েছিলেন, এবং তিনি এমন এমন দেশে গিয়েছেন ইন্দো প্যাসিফিক থেকে শুরু করে আফ্রিকা, যেখানে অনেক প্রধানমন্ত্রী ভারতে যাননি। পাশাপাশি তার বিদেশিতে যেটা আমি সবচেয়ে বড় জিনিস দেখবো, সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলা এবং ভারতের ব্র্যান্ডিং, এই বার্তাটা দেওয়া গেছে যে বিকাশ সবার হবে। একদমই তাই দেবাশিস দা, অনেক ধন্যবাদ আপনাকে। সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রে দীক্ষিত হতে পেরেছেন প্রতিটি ভারতবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে, তার এই বক্তব্যকে পাথেয় করে। আমি সঞ্চারী এখানে একটা তথ্য একটু দিয়ে রাখতে চাইবো। এই যে আমরা যে 12টা সাফল্যের কথা বলছি, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে দারিদ্র্যের হার কমা। প্রেস ইনফরমেশন ব্যুরো তার তথ্য বলছে 2012 সালে ভারতে গ্রামীণ দারিদ্র্যের হার ছিল 26%, যা এই 2024 সালে কমে আসে 5%-এর নিচে নেমে গিয়েছে। মাত্র 1 দশকের মধ্যে লক্ষ লক্ষ গ্রামীণ পরিবার দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়। এবং শুধু তাই নয়, যে সবার একটা অন্তত এই প্রচেষ্টাটা করা, যেটা বিগত দিনে অন্যান্য সরকারগুলো করেছে কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, যে মোটামুটি
সবার হাতে মিনিমাম অর্থ থাকা এবং এই যে বিভিন্ন প্রকল্পগুলোর সূচনা করা, বিভিন্ন প্রকল্পগুলোকে সাধারণের মধ্যে এমনভাবে ছড়িয়ে দেওয়া, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখানে দেবারতী একটু থামাবো কারণ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ সমীর দাশগুপ্ত। সমীর বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আজকে আমরা জানি যে একেবারে এক যুগ পেরিয়ে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ মন্ত্রিত্বের একেবারে উদযাপন, গোটা দেশ জুড়ে সেই উদযাপন রয়েছে। কিন্তু আজকে আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত যে চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে গত 12 বছরে ভারতের অর্থনীতির ক্ষেত্রে প্রধান যে অর্জনগুলো, সেই অর্জনগুলো কি কি বলে আপনার মনে হয়? আমি প্রথমে আপনাকে একটা জিনিস বলি, আমরা যদি নরেন্দ্র মোদীজি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ওনার পারফরমেন্স বিচার করতে চাই, তাহলে বোধহয় এই 12 বছরের আগেও গুজরাটে যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই গুজরাট রাজ্যটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিচ্ছিলেন সেটা আমাদের নিশ্চয়ই আলোচনার মধ্যে আসা উচিত। যাই হোক, আপনি 12 বছরের কথা বলছেন, যখন আমি বলি মানে আমি একদম গোটা কিছু স্ট্যাটিস্টিক্স দিই। 2012-তে ডলার টার্মসে আমাদের অর্থনীতির পরিমাণ ছিল 1.7 ট্রিলিয়ন, সেটা এই মুহূর্তে হচ্ছে 3 সামথিং। তো ডলার টার্মে যদি আপনি দেখেন, এই আপনি যে প্রকল্প বা যে চিন্তা ভাবনা ওনার কথা বললেন, তাতে দেখা যাচ্ছে ডলার টার্মে আমাদের অর্থনীতিটা বেড়ে ডাবল হয়েছে। কিন্তু এবার ডলার তো হচ্ছে ফ্লাকচুয়েশন হয়, কখনো বাড়ছে কখনো কমছে। এই যেরকম ধরুন এখন হরমুজ স্ট্রেটের জন্য ডলারের দামটা বেড়ে গেছে, তো যখন এই কনভার্সন হয় তখন অবভিয়াসলি আমাদের ইকোনমি গ্রোথের যে অ্যামাউন্টটা সেটাও ভ্যারি করতে থাকে। তো আমাদের ইন্ডিয়ান কারেন্সি তো স্ট্যাটিক, ওটা তো চেঞ্জ হয় না। আমি যদি ওই টার্মে এবারে ক্যালকুলেট করি, তাহলে 2014-তে আমার অর্থনৈতিক পরিমাণ ছিল 124 লক্ষ কোটি টাকা, সেটা এখন হয়েছে 330 কোটি টাকা। তো অ্যাকচুয়ালি দ্য গ্রোথ ইজ 2.7x। যদি ডলারে করেন 2x, আর যদি অ্যাকচুয়ালি যেটা স্ট্যাটিক তাতে করেন 2.7x। আমি এক্ষুনি ফোনে যখন ধরেছিলাম, আমি দেখলাম দেবারতী একটা স্ট্যাটিস্টিক্স দিলেন, গ্রামীণ দারিদ্র সীমার নিচে কত শতাংশ লোক এসছে। আমি যদি টোটাল ভারতবর্ষে বলি, তাহলে 2011-12 এটা ছিল আপনার 15%, সেইটা কমে চলে এসছে এখন আপনার 2.3%। এবং লাস্ট যদি আপনি ইকোনমিক সার্ভে যেটা হয়েছিল 2026-এর যে বাজেটের আগে, তাতে যদি আপনি খেয়াল করে থাকেন, এখন আমাদের দারিদ্র সীমার নিচে প্রায় 23 কোটি লোককে নিয়ে এসছেন নরেন্দ্র মোদীজি। এবং এই যে পার্সেন্টেজ গুলো বলছি, এটা আপনি চিন্তা করুন, আজ থেকে 12 বছর আগে কিন্তু আমার জনসংখ্যা যা ছিল এখন তার চেয়ে অনেক বেড়েছে। মানে ধরুন 2014-তে যদি 100 জন মানুষ থেকে থাকে, তাতে 15% যদি মানুষ গরিব বা তার দারিদ্র সীমার নিচে থাকে, তার মানে সেই সংখ্যাটা দাঁড়ায় 15। আর আজকে যদি আমার সেই সংখ্যাটা বেড়ে, জনসংখ্যাটা বেড়ে 200 হয়, আর সেটা যদি আমার এখন 2.5% হয় দারিদ্র সীমার নিচে, তার মানে সেটা হচ্ছে 5। মানে 100 থেকে বেড়ে আমার জনসংখ্যা হয়েছে 200, ওইদিকে গরিবের সংখ্যা আমার 15 থেকে নেমে হয়ে গেছে 5। তো এইগুলো যদি আমরা মানে একটু তুল্যমূল্য বিচার করি, তাহলে বোঝা যাবে। যদিও রাজনৈতিক ভাবে অনেক বিরোধীরা অনেকেই অনেক কিছু বলে, আর একটা জিনিস নিশ্চিতভাবে বলা উচিত, এর পেছনে আর একটা যেটা সবচেয়ে বড় ভূমিকা মানে অংশগ্রহণ করেছে, মানে রোল প্লে করেছে, সেটা হচ্ছে এই দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার, এনডিএ সরকার লাস্ট 12 বছরে গড়ে 12 লক্ষ কোটি টাকার আপনার ইনফ্রাস্ট্রাকচারে খরচা করেছে, যেটা তার আগে ছিল মাত্র 2 লক্ষ কোটি টাকা। মানে একটা সরকারের এই যদি চিন্তা ভাবনা থাকে যে আজকে আমার অর্থনৈতিক গ্রোথটা করতে গেলে সরকারের কিছু ভূমিকা থাকে, এবং সরকারের ভূমিকাটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আনফর্চুনেটলি আমরা এমন একটা স্টেটে বিগত 15 বছর কাটিয়েছি, এখন অবশ্য তার থেকে মুক্তি পেয়েছি। গত বছর এই স্টেটের মুখ্যমন্ত্রী বলেছিল যে মানে আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য আমি কোনো খরচা করবো না। সেখানে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার একটা সুন্দর ব্যালেন্স করে গেছে। একদিকে যেরকম উনি ইনফ্রাস্ট্রাকচার একেবারে সমীক বাবু, অর্থাৎ সাফল্যের খতিয়ান একেবারেই তাই আমরা দেখতে পাচ্ছি 12 বছরের সেই সাফল্যের খতিয়ান। সমীক বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন অর্থনীতিবিদ সমীর দাশগুপ্ত। আমাদের সঙ্গে নিউজরুম থেকে দেবারতী রয়েছেন। দেবারতী, তোমাকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাবো, কারণ একটা ছোট বিরতির সময় এসছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
ফিরলাম বিরতির পর আজকে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রীত্বের 12 বছর অর্থাৎ এক যুগ। সেক্ষেত্রে কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে তথাগত রায়, শুনব। আপনারা জানেন যে আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি বিগত দিনের সব রেকর্ড ভেঙে আজকে তিনি সবচেয়ে বেশি দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন। আমরা মাননীয় নরেন্দ্র মোদীজির এই সাফল্যে ভারতবাসী হিসেবে গর্বিত। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2047-এ ভারত যাতে বিকশিত ভারত হয় এবং ভারত যাতে বিশ্বগুরুতে পরিণত হয়, এই প্রার্থনা ভগবানের কাছে করলাম। 12 বছরে মোদী সরকার যেরকম ভাবে চলেছে তার ভিত্তিতে অনায়াসে মোদীকে বলা যায় ভারতের সবচেয়ে সাফল্যমণ্ডিত প্রধানমন্ত্রী। যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, যে ধরনের পদক্ষেপ নিয়েছেন, সেগুলো অবিশ্বাস্য এবং সেগুলো যে সবসময় মানুষের পছন্দ মতো হয়েছে তা নয়, কিন্তু রাষ্ট্রশক্তির যথাযথ ব্যবহার করবার জন্য পপুলিজমটাকে এড়িয়ে গিয়ে মোদী এগুলো নিয়েছেন। নিউজরুম থেকে আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত রয়েছেন। দেবারতী, তোমার কাছে আসি। ইতিমধ্যে দেশ জুড়ে উদযাপন চলছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্র বা বিভিন্ন বিষয় নিয়ে মোদী সরকারের এই এত বছরের খতিয়ান নিয়ে কথা হচ্ছে। আমাদের কিন্তু যে বিষয়টা না এনে এই আলোচনার মধ্যে আলোচনা হয়তো শেষ করা যায় না, তা হলো এই প্রতিরক্ষা ক্ষেত্রে মোদী সরকার, নরেন্দ্র মোদী সরকারের অবদান দেশের জন্য। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে না বললেই নয়, যেটা তুমি বলছিলে, সেটা হচ্ছে সাম্প্রতিক অতীতে অপারেশন সিন্দুরের কথা। এটা নতুন করে আলাদা করে বলার অপেক্ষা রাখে না এই কারণে, এই অপারেশন সিন্দুরের পরে গোটা বিশ্ব জুড়ে ভারত কিন্তু বোঝাতে সক্ষম হয়েছে যে তারা এই মুহূর্তে সমর শক্তিতে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই যে মেক ইন ইন্ডিয়ার কথা আমরা বারবার শুনেছি, এই মেক ইন ইন্ডিয়ার আওতায় কিন্তু যুদ্ধ বিমান তেজস, যুদ্ধ জাহাজ INS বিক্রান্ত এবং বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হচ্ছে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললে নয়, সেটা হলো মহাকাশ এবং পরমাণু ক্ষেত্রে বেসরকারি অংশীদারিত্ব। সেখানে কিন্তু ভারত সরকারের সাংঘাতিক উদ্যোগ আমরা দেখেছি। এর আগে যখন মহাকাশ বিজ্ঞান, নরেন্দ্র মোদী জমানার আগে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা, মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা, সেটা কোন জায়গায় ছিল, আর উনি আসার পরে আকাশচুম্বী, গগনচুম্বী এই জায়গাতেও কিন্তু আমরা পৌঁছতে পেরেছি মহাকাশ বিজ্ঞানকে নিয়ে পড়াশোনার ক্ষেত্রে। এবং অবশ্যই ভারতের অভ্যন্তরীণ যে গন্ডগোল, অশান্তি এর আগে আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে। এবং দেবারতী, তোমাকে একটু থামাবো, তোমাকে জানাই আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল সাহেব, যেটা এখানে বলার মানে নরেন্দ্র মোদীর 12 বছরের সাফল্যের খতিয়ান বলতে গেলে অনেক কথা বলতে হয় এবং এই অনুষ্ঠান এত সংক্ষিপ্ত হয়তো শেষও হয় না, কিন্তু আলাদাভাবে প্রতিরক্ষার ক্ষেত্রে যদি বলতে হয়, চোখে চোখ রেখে ভারত যেভাবে লড়াই করেছে, আগামী দিনে হয়তো করবেও, এই সার্বিকভাবে সাফল্যের ক্ষেত্রে প্রতিরক্ষা যে ব্যবস্থা ভারতের, সেটাকে কিভাবে দেখছেন আপনি বা কত পয়েন্ট দেবেন? দেখুন, এই দীর্ঘ 12 বছরের মধ্যে মানে পলিটিক্স থেকে দূরে ভারতের প্রতিরক্ষা নিয়ে যদি কথা বলতে হয়, এই সরকার নিশ্চিতভাবে একটা মাইলস্টোন রিচ করেছে। আপনি বালাকোট বলুন, বুট স্ট্রাইক বলুন, সার্জিক্যাল স্ট্রাইক বলুন, অথবা অপারেশন সিন্দুর বলুন, যে 72 ঘন্টা পাকিস্তানকে হাঁটু বেড়ে বসিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে দেখে নিশ্চিতভাবে এখন পশ্চিমবাংলায় যেভাবে এই 1 মাসের মধ্যে যে কাঁটাতার দীর্ঘদিন ধরে যেখানে খোলা ছিল, প্রায় আমাদের 500 কিলোমিটারের ওপর জমি হস্তান্তর করা BSF এর, ভারতের ইন্টিগ্রিটি, ভারতের টেরিটোরিয়াল মেক ইন ইন্ডিয়া, আর্মস অ্যামিনেশন যেভাবে উন্নয়ন হয়েছে, নিশ্চিতভাবে এটা একটা উল্লেখযোগ্য। এবং আমার মনে হয় যত দিন যাবে এটা আরো এগোবে। এবং বিভিন্ন যে টানেল তৈরি হয়েছে যেটা স্ট্র্যাটেজিক এবং তার ট্যাকটিক্যাল ইম্পারেটিভ এবং জিওপলিটিক্যাল ভূ রাজনৈতিক, সেটাকে ভারতকে আরো স্ট্রেনথেন করেছে। এবং সাউথ ইস্ট এশিয়ায় ভারত নিশ্চিতভাবে একটা প্রধান জায়গায় সামরিক তার শক্তি যে প্রয়োগ, সেখানে অনেক গুণ বিভিন্ন রাষ্ট্র
দিকে কিন্তু এগিয়ে গেছে। বেশ, ধন্যবাদ দীপ্তাংশু বাবু। ফোন লাইনে ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমার প্রতিনিধি, আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, আপাতত তোমাকেও ধন্যবাদ, যেহেতু একেবারে সময় শেষের দিকে, সুতরাং এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। সবার আগে দেশ, অর্থাৎ দেশের আগে কিছুই নয়, এইভাবেই মাথা উঁচু করে একেবারে জয়ধ্বজা উড়িয়ে এগিয়ে চলুক আমাদের দেশ। এবং প্রধানমন্ত্রীর এই 12 বছরের প্রধানমন্ত্রিত্ব উদযাপনে ক্যালকাটা নিউজের তরফ থেকেও নরেন্দ্র মোদীকে অনেক অনেক অভিনন্দন। এখানেই শেষ করছি আপাতত এই মুহূর্তের খবর। একটা ছোট বিরতি, ফিরছি আরও বিস্তারিত খবর নিয়ে, সঙ্গে থাকুন।